NYHA classification is different thing, staging of heart is different, ঠিক আছে। NYHA classification কখন করি আমরা, তো কোনো একটা পেশেন্ট ডিসপনিয়া নিয়ে এসছে, শ্বাসকষ্ট নিয়ে এসছে, ঠিক আছে, সেখানে আমরা দেখব যে ওর অ্যামাউন্ট অফ ডিস্ট্রেস কতটা কি হচ্ছে সেটা দেখবো, সেটা হচ্ছে NYHA গ্রেড 1, মানে হচ্ছে নো লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। গ্রেড 2 যদি বলিস তাহলে স্লাইট লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে কোনো আনডিউ কোনো কিছু হচ্ছে না, ডিসপনিয়া, ফ্যাটিক, প্যালপিটেশন এগুলো হচ্ছে না, ঠিক আছে। তো গ্রেডিং আলাদা, গ্রেডিংটা হচ্ছে ক্লাসিফিকেশন এটা হলো, আর একটা হচ্ছে স্টেজিং। স্টেজিং হচ্ছে অ্যাকর্ডিং টু ABCD, চারটে স্টেজ রয়েছে, ঠিক আছে। এ মানে হচ্ছে তোর কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ নেই, কোনো সিমটমসও নেই। বি মানে হচ্ছে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আছে বাট কোনো সিমটমস নেই, ঠিক আছে। সি মানে দুটোই আছে, স্ট্রাকচারাল হার্ট ডিজিজও আছে, সিমটমসও আছে। অ্যান্ড স্টেজ ডি মানে হচ্ছে রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওর, মানে সিমটমস স্ট্রাকচারাল প্রবলেম তো আছেই, তার সাথে পেশেন্টের একটা হিস্ট্রি আছে রিকারেন্ট হসপিটালাইজেশন, যে বারবার ওষুধ দিয়ে আমরা ছেড়ে দিচ্ছি, আবার এসে হসপিটালাইজ হয়ে যাচ্ছে। তো সেইটা তোদের ডিফারেন্সটা বুঝতে হবে যে কোনটা NYHA ক্লাসিফিকেশন, কোনটা স্টেজিং অফ হার্ট। স্টেজিংয়ে তোদের ট্রিটমেন্ট ছিল একটা, ট্রিটমেন্ট পার্টটা, সেখানেও দেখলাম অনেকে লিখেছিস অ্যাকিউট ম্যানেজমেন্টগুলো, মানে EMI এর ম্যানেজমেন্ট অনেকে লিখে দিয়েছিস, হচ্ছে মরফিন, অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন ইজ লাগবে, বাট যেটা তোর কনস্টোন অফ হার্ট ফেলিওর যে ড্রাগসগুলো, সেই ড্রাগসের নামগুলো অনেকে লিখে নি। চারটে যে তোর আছে, হ্যাঁ, আমরা বলি যে 4 পিলার্স অফ হার্ট ফেলিওর, যেগুলো দিতেই হবে তোকে, কি কি বলতো? একটা হচ্ছে তোর এস ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ইনহিবিটর বা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ARB, এস ইনহিবিটর অর ARB অর আর্নি। আর্নিটা কি? অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর নেপ্রিলাইসিন ইনহিবিটর, কি নাম আছে? স্যাকুবিট্রিল ভ্যালসারটান, ঠিক আছে। মানে এই তিনটের মধ্যে যে কোনো একটা আমাকে দিতে হবে, ঠিক আছে। প্রেফারেবলি আমরা কি করি, আর্নিটা দিই, অর হচ্ছে এস ইনহিবিটর, যদি এস ইনহিবিটর টলারেট না করতে পারে তাহলে ARB দিই। কতগুলো এস ইনহিবিটরের নাম বল? ক্যাপটোপ্রিল, র্যামিপ্রিল, লিসিনোপ্রিল, ঠিক আছে, এগুলো আছে, সেইগুলো তোদের লিখতে হবে। ARBর নাম বল কিছু? ভ্যালসারটান, টেলমিসার্টান, লোসার্টান, ক্যান্ডিসার্টান, ঠিক আছে, এগুলো। আর্নি তো বললি স্যাকুবিট্রিল ভ্যালসারটান। তাহলে এগুলো হচ্ছে চারটে স্টেজে কোনটা কি দেওয়া যায় সেটা একটা ডিপেন্ড করে, কিন্তু ড্রাগসের নামগুলো তোদের লিখতে হতো, এগুলো অনেকেই কিন্তু লেখেনি, আমি দেখি। আর কি আছে? বিটা ব্লকার, কি কি বিটা ব্লকার দেওয়া হয় এখানে? কার্ডিও স্পেসিফিক, অবভিয়াসলি। কি আছে? মেটোপ্রোলল আছে, আর বিসোপ্রোলল, কার্বিডেলল, তাই তো, নেভিভোলল দিতে পারি আমরা, ঠিক আছে। আর আর কি দেওয়া হয় বল? ডাইউরেটিক্স, যেগুলো সিমটোম্যাটিক হার্ট ফেলিওর নিয়ে আসছে, পেশেন্ট ফ্লুইড ওভারলোড হয়ে আছে, দেখছিস জেভিপি ইজ রেজড, বাইলাটারাল লোয়ার জোন ক্রেপিটেশন, পালমোনারি এডিমা হয়ে আছে, পেটাল সোয়েলিং রয়েছে, তাহলে সেখানে কি দেবো আমরা? ফ্রুসেমাইড দেবো, ফ্রুসেমাইড দিতে হবে, ফ্রুসেমাইড অর টর্সেমাইড দিতে পারি, ঠিক আছে। আর কি দিতে হবে? MRA, মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, কি আছে? স্পাইনোল্যাকটন, ঠিক আছে, স্পাইনোল্যাকটন দিতে হবে, ঠিক আছে। আর যদি তোর মনে হয় আগে পেশেন্টের একটা AMI হয়েছিল, ইসকেমিক হার্ট ডিজিজ আছে পেশেন্টের, তাহলে কি দেবো? অ্যাসপিরিন, অ্যাটোরভাস্টাটিন, এগুলো। তো বেসিক্যালি তোকে এই চারটে জিনিস লিখতে হবে, এস ইনহিবিটর অর ARB অর আর্নি, একটা গেল, একটা হচ্ছে বিটা ব্লকার, ঠিক আছে, আর তার সঙ্গে হচ্ছে স্পাইনোল্যাকটন, মানে MRA দিতে হবে, ঠিক আছে। তিনটে চারটে জিনিস লিখতে হতো, অনেকে লিখিস, ঠিক আছে। আর কি এসেছিল কোশ্চেন? হার্ট ফেলিওর স্টেজিং অ্যাকর্ডিং টু, সরি, ইজেকশন ফ্র্যাকশন ওয়াইজ কি কি ক্লাসিফিকেশন আছে, কি আছে? অ্যাকর্ডিং টু ইজেকশন ফ্র্যাকশন, দেখ তোরা যেটা বলছিস সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক হার্ট ফেলিওর, সেটা কিন্তু অবসোলেট এখন, ঠিক আছে। সেরকম ভাবে কেউ এখন বলে না সিস্টোলিক ফেলিওর, ডায়াস্টোলিক ফেলিওর বলা হয় না এখন, ওই ইজেকশন ফ্র্যাকশন ওয়াইজ ক্লাসিফিকেশনটা তোদের হয়ে গেছে। এটা চলছে না তারিখ, দেখ, হ্যাঁ, ইজেকশন ফ্র্যাকশন ওয়াইজ তোদের এটা দেখতে হবে। কি কি আছে বল? কি বলি? হার্ট ফেলিওর উইথ, হ্যাঁ, প্রিজার্ভ কখন বলবো? না, 35 না 40 সেটা ঠিকভাবে বলতে হবে। হ্যাঁ, 40, এটাই অনেকে ভুল লিখেছিস, অনেকে দেখেছি আমি 35 লিখেছিস, বা অনেকে 25ও লিখেছিস, ঠিক আছে।
তো আইডিয়াল হচ্ছে তো 40, ঠিক আছে, 40 মনে রাখবি, 50 মনে রাখবি, মানে 40 কম মানে রেডিউসড ইজেকশন ফ্র্যাকশন, আর 50 বেশি মানে প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন, ঠিক আছে। আর যদি 40 to 50 হয় তাহলে এমআর মানে মিড রেঞ্জ ইজেকশন ফ্র্যাকশন। আর একটা অনেকেই লিখেছিস খুব ভালো যে ইমপ্রুভড ইজেকশন ফ্র্যাকশন। ইমপ্রুভড মানে কি, আগে ধর 40% এর কম ছিল, তারপর মেডিকেশন দেওয়ার পর সেটা ইমপ্রুভ করে গেছে, ঠিক আছে, সেটাকে আমরা ইমপ্রুভ। এই যে চারটে ড্রাগস এবং গ্রুপ অফ ড্রাগস এর নাম বললাম সেগুলোকে কি বলে, জিডিএমটি, ঠিক আছে, গাইডলাইন ডিরেক্টেড থেরাপি, ঠিক আছে। তো এটা বোঝা গেল তো, মানে ওই ইমপ্রুভড ইজেকশন ফ্র্যাকশন যদি লিখতে নাও পারিস এই তিনটে অ্যাটলিস্ট লিখলেই হবে। আর একটা যেটা তোদের বলছিলাম, এই যে এটা হচ্ছে এনওয়াইএইচএ ক্লাসিফিকেশন আর স্টেজিং, দেখ সাইড বাই সাইড দুটোই দেওয়া আছে। এটা এনওয়াইএইচএ ফাংশনাল ক্লাসিফিকেশন, ক্লাস 1 মানে নো লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে, মানে কি হচ্ছে অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডাজ নট কজ এনি সিমটমস অফ হার্ট ফেলিওর, ঠিক আছে। আর এটাও তাই, এটা এখানে কেন দেওয়া হয়েছে, জেনারেলি যেগুলো তোর স্টেজ এ হার্ট ফেলিওর মানে কি, এখানে হচ্ছে কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ নেই, কোনো সিমটমসও নেই, কি আছে, রিস্ক ফ্যাক্টর আছে, তাহলে এর জেনারেলি কোনো ট্রিটমেন্ট লাগে না। কি ট্রিটমেন্ট করব, যেগুলো রিস্ক ফ্যাক্টর আছে সেই রিস্ক ফ্যাক্টরগুলো ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে। তো জেনারেলি আমাদের কাছে এই পেশেন্টগুলো ডিসনিয়া নিয়ে প্রেজেন্ট করে না, কারণ কোনো সিমটমস নেই। এবার তোর চলে আসে স্টেজ বি মানে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আছে কিন্তু কোনো সিমটমস নেই, তাই তো, তাহলে এই পেশেন্টগুলো এনওয়াইএইচএ ক্লাস 1 হিসাবে প্রেজেন্ট করতে পারে আমাদের কাছে, ঠিক আছে, বুঝতে পেরেছিস তো। আর ক্লাস 2 মানে কি, স্লাইট লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ক্লাস 3 হচ্ছে মার্ক লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আর ক্লাস 4 হচ্ছে unable to carry out any kind of physical activity, মানে রিফ্র্যাক্টরি সিমটমস হচ্ছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে দেখ সাইড বাই সাইড, এখানে স্টেজ সি মানে হচ্ছে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ প্লাস সিমটমস রয়েছে, আর ডি মানে হচ্ছে রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওর, ঠিক আছে। এই জিনিসটা ক্লিয়ার হলো, এনওয়াইএইচএ ক্লাস অ্যান্ড স্টেজিং ইজ ডিফারেন্ট থিং। এবার এখানে দেখ যেটা বললাম তোদের, যে স্টেজ এ তে কি আমরা ট্রিটমেন্ট করব, যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে তার ট্রিটমেন্ট করতে হবে, অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই, আমাদের ট্রিটমেন্ট ইন্ডিকেশন নেই। যদি ডায়াবেটিস থাকে SGLT2 ইনহিবিটর, উই শুড গিভ SGLT2 ইনহিবিটর, যদি প্রেশার থাকে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিতে হবে, ঠিক আছে। স্টেজ বি তেও তাই, ঠিক আছে, যদিও কোনো সিমটমস নেই, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ যদি থাকে আমরা SGLT2 ইনহিবিটর, AC ইনহিবিটর কনসিডার করতে পারি, ঠিক আছে। আর এখানে হচ্ছে এগুলো তিনটেই হচ্ছে স্টেজ সি লেস দেন 40%, 40 to 50, অ্যান্ড এটা হচ্ছে মোর দেন 50%, ঠিক আছে। মোর দেন 50% মানে প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন। এখানে সব কিছু লাগে না, যে চারটে ক্লাস অফ ড্রাগস বললাম সবগুলো লাগে না। এখানে যদি কনজেশনের কোনো ফিচার্স থাকে তাহলে ডায়াবেটিক্স দিতে পারিস, আর হচ্ছে SGLT2 ইনহিবিটর। দুটো SGLT2 ইনহিবিটরের নাম বল। SGLT2 ইনহিবিটর কি আছে, ড্যাপাগ্লিফ্লোজিন, এম্পাগ্লিফ্লোজিন, ঠিক আছে। এখানেও তাই, তোর তো যে মিড রেঞ্জ ইজেকশন ফ্র্যাকশন থাকে সেখানেও আমরা ডায়াবেটিক্স আর SGLT2 ইনহিবিটর দিতে পারি, কিন্তু এখানে যদি লো ইজেকশন ফ্র্যাকশন থাকে তাহলে দেখ এখানে কিন্তু চারটে তোকে দিতে হবে, ডায়াবেটিস কনজেশন থাকলে ডায়াবেটিক্স দিতে হবে, AC ইনহিবিটর অর ARB অর ARNI, SGLT2 ইনহিবিটর, বিটা ব্লকার অ্যান্ড MRA, ঠিক আছে। এগুলো আমরা কনসিডার করতে পারি, হাইড্রোলাজিন, ইভাপ্রাডিন বা ডিওক্সিন কোনো কোনো কন্ডিশনে আমাদের দিতে হয়, ঠিক আছে। এটা তো বললাম, ঠিক আছে। হার্ট ফেলিওর কিন্তু তোদের লং কোশ্চেন আসে, প্রফেও আসতে পারে। নেক্সট কি ছিল তোদের বলতো, একটা নিউমোনিয়ার কোশ্চেন ছিল, তাই তো। নিউমোনিয়ার একটা কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছিল, বলছিল এটা কি ধরনের নিউমোনিয়া, সেখানে দেখ ক্রাইটেরিয়া গুলো ফিট কর, কার্ভ 65 স্কোরিংটা তোদের লিখতে হতো ওখানে, ঠিক আছে। তো এখানে কেউ যেটা ভুল করেছিস, মানে ম্যাক্সিমাম আমি যেটা দেখেছি, এখানে সি ফর হচ্ছে অনেকে ক্রিয়েটিনিন লিখেছিস, ক্রিয়েটিনিন নয় কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে কনফিউশন পেশেন্টের ক্লিনিক্যাল স্ট্যাটাস, ঠিক আছে। ইউ ফর ইউরিয়া, এখানেও ভুল হয়েছে অনেকের। কি ভুল হয়েছে এখানে তোর, দেখ এইটা হচ্ছে 19 মিলিগ্রাম পার ডিএল, আর 7টা হচ্ছে কিন্তু মিলিমোল পার লিটার। এইটা অনেকে লিখেছে 7 মিলিগ্রাম পার ডিএল, ঠিক আছে। এইটা কিন্তু দেখে রাখতে হবে, দুটোই লিখতে হবে তার কোনো মানে নেই, যে কোনো একটা লিখ কিন্তু ঠিক লিখতে হবে, ঠিক আছে। এইগুলো সব ঠিকঠাক লিখেছিস। রেসপিরেটরি রেট মোর দ্যান 30, বর্ডার লাইন কত ছিল দেখ তো, 90/60। এখানে দেখ লেস দ্যান ইকুয়ালস টু 60, মানে 60 হলেও কিন্তু এটা লিখতে হবে, কনসিডার করতে হবে 1 পয়েন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে এজ হচ্ছে মোর দ্যান 65, ঠিক আছে। এইটা সারপ্রাইজিংলি অনেকে এই এজটা আবার 25 না 35 কত লিখেছিস, কেউ লিখেছিস, সবাই লিখিস নি, ঠিক আছে। যাই হোক, তো
তো এইটা যদি আমরা টোটাল করে দেখি 0 to 1 হয় তাহলে এটা আউট পেশেন্ট আমরা ট্রিটমেন্ট করতে পারবো, 2 হয় তাহলে এটা আমাদের অ্যাডমিশন লাগবে, আইডিয়ালি হচ্ছে তোর ওয়ার্ডে জেনারেল ওয়ার্ডে করতে পারি, বাট মোর দ্যান ইকুয়ালস টু 3 যদি হয় তাহলে এটা আইডিয়ালি আইসিইউ অ্যাডমিশন লাগবে, ঠিক আছে। আর দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর অফ মর্টালিটি 1.5, 9.2 অ্যান্ড অ্যারাউন্ড 22%, ঠিক আছে। কি কি ট্রিটমেন্ট কি ছিল দেখ, যদি আউট পেশেন্ট আমরা ট্রিটমেন্ট করি তাহলে কি দিতে পারি, একটা হচ্ছে বিটাল্যাক্টাম অ্যান্টিবায়োটিক্স দিতে পারি, ঠিক আছে। তার সঙ্গে যদি আগে কোনো প্রিভিয়াস হসপিটালাইজেশনের হিস্ট্রি থাকে তার সঙ্গে আমরা ম্যাক্রোলাইড মানে অ্যাজিথ্রোমাইসিন অ্যাড করতে পারি, ঠিক আছে। আর যদি হিস্ট্রি না থাকে যে কোনো একটা দেওয়া যায়, ঠিক আছে। অর লিভোফ্লক্সাসিন দেওয়া যেতে পারে, ফ্লুরোকুইনিন। এবার যদি হসপিটালাইজ করি পেশেন্টটাকে তাহলে কিন্তু যে কোনো একটা ড্রাগে হবে না, এটা তোকে কম্বাইন করতে হবে, বিটাল্যাক্টাম প্লাস ম্যাক্রোলাইড অথবা হচ্ছে তোর শুধু ফ্লুরোকুইনোলোন দিতে পারিস। কিন্তু যদি পেশেন্ট আইসিইউতে থাকে তাহলে বিটাল্যাক্টাম প্লাস ম্যাক্রোলাইড অর বিটাল্যাক্টাম প্লাস এফকিউ, ঠিক আছে। এখানে বিটাল্যাক্টাম হিসেবে যদি আইসিইউতে থাকে তাহলে প্রেফারেবলি তোকে দিতে হবে পাইপ্রাসিলিন ট্যাজোব্যাক্টাম প্লাস হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, অর কিছু কিছু কন্ডিশনে যেখানে আমরা অ্যাজিথ্রোমাইসিন দিতে পারি না সেখানে ডক্সিসাইক্লিন দিই মানে টেট্রাসাইক্লিন, ঠিক আছে। এই তো গল্প, এই চারটা লিখলেই তো হয়ে যেত, আর কিছু দরকার। আর কি ছিল, এটা তো কমপ্লিকেশন ছিল, কমপ্লিকেশনস অফ নিউমোনিয়া কি হতে পারে, প্যারানিউমোনিক ডিফিউশন হতে পারে, কোনো এআরডিএস হতে পারে, সেপসিস হতে পারে, সেপটিক এম্বোলায়, ঠিক আছে, এন্ডোকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস এগুলো হতে পারে। এটা লাং অ্যাবসেসের উপর একটা শর্ট নোট ছিল, ওটা লিখেছিস, অনেকেই ভালো লিখেছিস, ঠিক আছে। এই দুটো হচ্ছে মোটামুটি তোদের লং কেস, লং কোশ্চেন। আর আরেকটা ছিল তোদের ওই এসএলই নেফ্রাইটিসের ক্লাসিফিকেশন, সেটাও কিন্তু অনেকে ভুল লিখেছিস, অনেকে হচ্ছে দেখলাম বাকি সবগুলো ঠিকঠাক লিখেছিস কিন্তু এই ক্লাসিফিকেশনটা ভুল হয়ে গেছে। ক্লাসিফিকেশনটার সঙ্গে তোরা মনে হয় পেডিয়াট্রিক্সের নেফ্রোটিক সিনড্রোম পড়েছিস, দিয়ে দুটো একসাথে গুলিয়ে গেছে, ঠিক আছে। এটা দেখ, এটা ফোকাল ডিফিউজ যেটা আছে ক্লাস 1 মানে হচ্ছে মিনিমাল মেসেঞ্জিয়াল, ঠিক আছে। এখানে কি থাকবে, মেসেঞ্জিয়াল ডিপোজিট থাকবে, যদি মাইক্রোস্কোপিক্যালি আমরা দেখি কিছু মেসেঞ্জিয়াল ডিপোজিট থাকে, আর হচ্ছে মিনিমাল প্রোটিনিউরিয়া থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে। মেসেঞ্জিয়াল প্রলিফারেটি মানে প্রলিফারেশনের ফিচার্স আছে, মানে কি থাকবে, এখানে হিমাচুরিয়া থাকবে, প্রোটিনিউরিয়া থাকবে, সেগুলো থাকবে। ক্লাস 3 মানে হচ্ছে ফোকাল লিউপাস নেফ্রাইটিস, এখানে তোরা ফোকাল সেগমেন্টাল মানে এফএসজিএস টা লিখে দিয়েছিস অনেকে, ঠিক আছে, সেইটা নয় কিন্তু এখানেও তাই, ডিফিউজ এখানে লিখে দিয়েছিস, কিন্তু এইটা আলাদা জিনিস, ফোকাল লিউপাস নেফ্রাইটিস এটা হচ্ছে ডিফিউজ লিউপাস নেফ্রাইটিস, ঠিক আছে। দিস ইজ মেমব্রেনাস এন্ড লাস্টলি হচ্ছে ক্লাস 6 হচ্ছে অ্যাডভান্সড স্ক্লেরোজিং টাইপ, ঠিক আছে। তো এটা অনেকে ঠিক লিখেছিস, অনেকে এই দুটো জায়গায় গন্ডগোল হয়েছে, এখানে অনেকে এফএসজিএস লিখে দিয়েছিস, এখানে ডিফিউজ লিখে দিয়েছিস, ঠিক আছে, এইটা কারেকশন করতে হবে। এখানে দেখ, যদিও বোঝা যাচ্ছে না, স্লাইডটা খুব ছোট ছোট, এখানে কি ছিল কোশ্চেনটা, কি ড্রাগস ইউজ হয় এন্ড তার সাইড ইফেক্টস, ঠিক আছে। তাহলে কি কি ইউজ করতে পারি আমরা, এনসেড এর কমপ্লিকেশন কি হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে, ঠিক আছে, অ্যাবডোমিনাল ডিসকমফর্ট হতে পারে, নজিয়া ভমিটিং। আর এইচসিকিউ দেখ, এখানে হাইড্রক্সিক্লোরোকুইন অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস, ডোজ না লিখলেও হবে। তো এটাতে কি হয়, তোরা ফার্মাকোলজিতে পড়েছিস, ক্লোরোকুইন কি হয়, ম্যাকুলোপ্যাথি হয়, কি বলে সেটাকে, একটা তোদের এনসি কোশ্চেন আছে, বুলসাই ম্যাকুলোপ্যাথি, তাহলে রেটিনোপ্যাথি, ম্যাকুলোপ্যাথি না লিখলেও রেটিনোপ্যাথিটা অ্যাটলিস্ট লিখতে পারতিস, ঠিক আছে। আর কি ইউজ হয়, গ্লুকোকর্টিকয়েড বা স্টেরয়েডের সাইড ইফেক্ট কি হতে পারে, গ্যাস্ট্রিক আপসেট হতে পারে, কোনো নিউ অনসেট ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, কুসিং সিনড্রোম হতে পারে, এক্সটার্নাল কুসিং যেটা বলি আমরা, সেটা হতে পারে, সেইগুলো লিখতে হতো। এখানে দেখ, যেগুলো তোর আমরা ওই সাইক্লোফসফামাইড, মাইক্লোফেনোলেট, মফেটিল, মোটামুটি সবগুলোরই হচ্ছে কমপ্লিকেশন হচ্ছে জিআই টক্সিসিটি অ্যান্ড মাইলোসাপ্রেশন, মানে তোর আমরা যদি সব সেল লাইন্স গুলো দেখি, হিমোগ্লোবিন, টোটাল কাউন্ট, প্লেটলেট কাউন্ট উইল বি ডিক্রিজ। দ্যাটস ওয়াই আমরা যখন এই সব ড্রাগস গুলো দিই, আমরা রেগুলার একটা মনিটরিং এর মধ্যে রাখতে হয় টোটাল কাউন্টস গুলো কেমন থাকছে। হেপাটোটক্সিক, ঠিক আছে, যেগুলো তোর অ্যাজাথিওপ্রিন দিলে বা মাইক্লোফেনোলেট, মফেটিল ইজ হেপাটোটক্সিক, কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি, ঠিক আছে, এগুলো লিখতে হতো। মেথোট্রিক্সেট তাই, এটা হচ্ছে তোর হেপাটোটক্সিক ড্রাগস, ঠিক আছে, মাইলোসাপ্রেশন করে। রিটুক্সিম্যাব ইনফিউশন রিঅ্যাকশন হয়, ঠিক আছে। আর একটা পিএমএল বলে একটা জিনিস আছে, সেখানে হয় প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনসেফালোপ্যাথি হয় রিটুক্সিম্যাব, ঠিক আছে। অনেকে ড্রাগসের নামগুলো ঠিকঠাক লিখেছিস কিন্তু সাইড এফেক্ট গুলো ঠিকঠাক লেখা হয়নি, ঠিক আছে। বেশ, এটা মোরালে সবাই ঠিকঠাক লিখেছিস, ঠিক আছে, স্টেজিং অফ সিকেডি, কিন্তু ওই ককরফ গল্ড ফর্মুলা লেখা তোদের পক্ষে সত্যিই সম্ভব নয়, কঠিনটা মানে কোশ্চেনটা খুব কঠিন হয়ে গেছে, যারা হয়তো দেখে লিখেছিস তারা ঠিক লিখেছিস, মানে না দেখে লেখা খুব মুশকিল, ঠিক আছে। দিস আর দ্য সাইন সিমটমস এন্ড কমপ্লিকেশনস ছিল, ঠিক আছে। এটা তোরা যদি সিস্টেম ওয়াইজ লিখতে পারিস তাহলে ভালো, ঠিক আছে।
কি হতে পারে অ্যানিমিয়া, তার জন্য প্যালার, লেথার্জি, ব্রেথলেসনেস হতে পারে, প্লেটলেট অ্যাবনর্মালিটি মানে এপিস্ট্যাক্সিস হতে পারে, ব্রুইশিং হতে পারে, স্কিন ম্যানিফেস্টেশনের মধ্যে পিগমেন্টেশন, অনেক সময় সিকেডি পেশেন্ট এসে দেখবি খুব প্লুরাইটিস হয়, ঠিক আছে, ডিউ টু ইউরেমিক সিমটমস, এটা প্লুরাইটিস হতে পারে, অ্যানোরেক্সিয়া, ভমিটিং, ডায়রিয়া হতে পারে, ঠিক আছে। নিউরোপ্যাথি, লং স্ট্যান্ডিং সিকেডি পেশেন্টের নিউরোপ্যাথি হয়। সিএনএস কি হবে, যে পেশেন্টগুলো হচ্ছে তোর ইউরেমিক এনসেফেলোপ্যাথি নিয়ে আসে, দেখবি এরকম একটা ডিসওরিয়েন্টেশন হয়ে আসে আমাদের কাছে, ইউরিয়া ক্রিয়েটিনিন হাই হয়ে আছে, ঠিক আছে। সিভিএস কি কমপ্লিকেশন হতে পারে, ইউরেমিক পেরিকার্ডাইটিস হতে পারে, হাইপারটেনশন, পেরিফেরাল ইডিমা, ঠিক আছে, হার্ট ফেলিওর হতে পারে, ফ্র্যাঙ্ক হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে। রেনাল কমপ্লিকেশন কি হবে, অলিগিউরিয়া, অ্যানিউরিয়া, ঠিক আছে, অনেক সময় পলিউরিয়া হতে পারে, সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন অ্যান্ড ইডিমা। These are long-standing complication, osteomalacia, muscle weakness, bone pain, secondary hyperparathyroidism, ঠিক আছে, লিখেছিস অনেকে, এগুলো ভালো লিখেছিস, osteosclerosis and adenemic bone disease. So these are complications and signs and symptoms, ঠিক আছে। আর কি কোশ্চেন ছিল তোদের, পোর্টাল হাইপারটেনশনের কমপ্লিকেশনস ছিল। তো পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করলে একটা জিনিস তোদের মনে রাখতে হবে, কি হয় পোর্টাল হাইপারটেনশন হলে, প্রথমেই তিনটে জিনিস হবে, একটা হচ্ছে স্প্লিনোমেগালি হবে, ভ্যারিসিয়াল ব্লিড হবে অ্যান্ড অ্যাসাইটিস হবে। এবার অ্যাসাইটিস থাকলে কি কি কমপ্লিকেশন হতে পারে, একটা অ্যাসাইটিস পেশেন্টের স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হতে পারে, আর কি হবে তোর হেপাটো রেনাল সিনড্রোম হতে পারে, হেপাটো পালমোনারি সিনড্রোমস হতে পারে, আর কি হবে হেপাটিক এনসেফেলোপ্যাথি হবে। এগুলো খুব কমন, এই কটা লিখলেই বোঝা যায়, ঠিক আছে। হেপাটো রেনাল, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, স্প্লিনোমেগালি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল ভ্যারিসিস, ঠিক আছে, আর হেপাটো পালমোনারি, হেপাটো প্রোটোপালমোনারি হাইপারটেনশন। আর কিছু কোয়াগুলোপ্যাথি হয়, থ্রম্বোসাইটোপেনিয়া, ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়, ঠিক আছে, অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেসিয়া অ্যান্ড সাম হেমাটোলজিক্যাল কমপ্লিকেশনস লাইক অ্যানিমিয়া, হিমোলাইসিস, থ্রম্বোসাইটোপেনিয়া, এগুলো হতে পারে। তো এটা হ্যারিসনের একটা চার্ট, এইগুলো লিখলেই হতো কমপ্লিকেশন, যদি লিখতে পারতিস। আর একটা কি কোশ্চেন ছিল তোদের পোর্টাল হাইপারটেনশন থেকে, দেখ অ্যাসাইটিক ফ্লুইড অ্যানালাইসিস, ঠিক আছে, সেখানে কিন্তু অনেকে দেখলাম শুধু চার্টটা লিখে দিয়েছিস, মানে লো শ্যাক হাই শ্যাক সেটা লিখলে কিন্তু হবে না, পুরোটাই লিখতে হবে, মানে তোর অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে, হ্যাঁ কি 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 রকম ক্লিয়ার আছে, টার্বিড আছে, অ্যাপিয়ারেন্স হলো সেখানে কোনো ব্লাডি হেমারেজিক রয়েছে কিনা, ঠিক আছে, সেখানে ট্রাইগ্লিসারাইড বেশি থাকলে কি হবে, ঠিক আছে, অ্যামাইলেজ লাইপেজ বেশি থাকলে কি হবে, সেগুলোও কিন্তু লিখতে হবে। বাকি চারটা মোটামুটি ঠিকই লিখেছিস অনেকে, লো শ্যাক হাই শ্যাক, ঠিক আছে, জানিস তো ব্যাপারটা, লো শ্যাকের মধ্যে লো প্রোটিন হাই প্রোটিন, সেগুলো মোটামুটি সবাই ঠিকঠাকই লিখেছিস, ঠিক আছে, বেশ। আর নেক্সট কি কোশ্চেন ছিল, এইগুলো তোর সাইকিয়াট্রি একটা ওই ইয়ে ছিল মনে হয়, স্পাইক প্রোটোকল। স্পাইক প্রোটোকলটা কিছুই নয়, বেসিক্যালি তোদের স্পাইকসের যে পুরো এগুলো লিখতে হবে তা নয়, বেসিক্যালি মানে জিনিসটা লিখতে পারলেই হবে। একটা মানে ক্যান্সারের পেশেন্ট, তোর কাছে তোকে বলতে হবে যে তোমার ক্যান্সার হয়েছে, সেটা কিভাবে তুই নিউজটা ব্রেক করবি। তো হতে পারে যে একটা সাইলেন্ট রুমে ভালো একটা সেটিং আপ, এস পর হচ্ছে সেটিং, ঠিক আছে, ভালো সেট আপের মধ্যে পেশেন্টকে আগে সেই প্রিপেয়ার্ড কিনা একটা কোনো একটা খারাপ নিউজ শোনার জন্য, তার কাছে তুই জানতে চাইলি পেশেন্টের নলেজ কতটা আছে, যে এই যে ওনার ক্যান্সার বা যেটা হয়েছে সেটা সম্বন্ধে উনি কতটা কি জানেন, ঠিক আছে। তারপরে তুই বললি যে পেশেন্ট আমাদের নেক্সট প্ল্যান কি, এটা থেকে কি কি হতে পারে, কমপ্লিকেশনস হতে পারে, ঠিক আছে, সেইগুলো বললি। তারপরে হচ্ছে এমপ্যাথি, ঠিক আছে, পেশেন্ট হতে পারে একটা সাডেন একটা নিউজ শোনার পর পেশেন্টের ইমোশনাল কোনো আপসেট হতে পারে, তার জন্য একটা এমপ্যাথি করা, ঠিক আছে, এগুলো হচ্ছে স্পাইক প্রোটোকল, আর কিছু নয়। আরেকটা তোদের স্কেবিস ছিল, স্কেবিস তো সবাই লিখেছিস, ভালো লিখেছিস। আর কি ছিল, এক্সপ্লেন হোয়াই গুলো অনেকে ঠিকঠাক হয়নি, এক্সপ্লেন হোয়াই গুলো যদিও একটু ডিফিকাল্টের মধ্যে হয়ে গেছে তোদের, যাই হোক। রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে কোশ্চেনটা ছিল সেটা সবাই মোটামুটি লিখেছিস, কেন হতে পারে বল, কি কেন লিখেছিস বল, মানে কি লিখেছিস বল। মানে আর্লি ডিমার থেরাপি ইজ ইউজফুল ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস, এরকম কিছু একটা ছিল। কেন, অনেক সময় দেখবি আমাদের কাছে পেশেন্ট আসে, লং স্ট্যান্ডিং পেশেন্ট, এনসেড খেয়েছে, স্টেরয়েড খেয়েছে, খেয়ে মানে প্রপার ডায়াগনোসিসটা হয়নি, ডিমার্ড স্টার্ট হয়নি, তারপরে দেখবি পেশেন্ট এরকম ডিফর্মিটি নিয়ে এসছে, হ্যাঁ ডিফর্মিটি হয়ে যায়, সেইগুলো নিয়ে তখন এন্ড স্টেজে আমাদের কাছে আসে। আর অনেক সময় আমরা পেশেন্ট পাই যেগুলো ধর রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট লং স্ট্যান্ডিং, যেগুলোর কোনো ট্রিটমেন্ট হয়নি, ফ্র্যাঙ্ক আইএলডি নিয়ে এসছে, পেশেন্ট এসছে আমাদের কাছে রেসপিরেটরি ডিস্ট্রেস, ক্রনিক একটা ড্রাই কাফ হচ্ছে, তার জন্য এসছে। আমরা অন অস্কালটেশন দেখলাম পেশেন্টের একটা বাইবেজাল ক্রেপিটেশন, ফাইন ক্রেপিটেশন রয়েছে, একটা সিটি স্ক্যান করে এইচআরসিটি করে দেখলাম পেশেন্টের সাজেস্টিভ অফ ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, ঠিক আছে। এবার এর কজ খুঁজতে হবে আমাদের, কজ খুঁজতে গিয়ে দেখছি পেশেন্টের এরকম ডিফর্মিটি, জয়েন্ট ডিফর্মিটি হয়ে গেছে, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, মানে রিউমাটয়েড ফ্যাক্টর পাঠিয়ে দেখছি তার রিউমাটয়েড ফ্যাক্টর বেশি।
তার মানে কি, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, সেটা অ্যাজ এ এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন পেশেন্টের আইএলডি হয়ে গেছে। বুঝতে পেরেছিস? তো যাতে এই সব জিনিসগুলো না হয় তার জন্যই আমরা এগুলো স্টার্ট করি। ঠিক আছে, এটা অনেকে লিখেছিস, ঠিকঠাক ভালো লিখেছিস। আর আর কি ছিল দেখ তো, আর একটা পাইরাজিনামাইড। পাইরাজিনামাইড অ্যাকচুয়ালি কি হয় দেখ, এটা হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস মোস্ট হেপাটোটক্সিক ড্রাগস। ঠিক আছে, তো এটা হেপাটোটক্সিক বলে এটা একটা হয় না, প্লাস হচ্ছে এটা হচ্ছে ইন্টারসেলুলার যেটা ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে তার জন্য 2 মাস দিলে এটা কাজ হয়, ওই জন্য জেনারেলি হচ্ছে ফর ইন্টেনসিভ কেস এটা ইউজ করা। আর একটা ছিল তোদের স্মল নিউমোথোরাক্স। নিউমোথোরাক্সে জেনারেলি আমরা অক্সিজেন দিই না, কিন্তু যদি স্মল নিউমোথোরাক্স হয় তাহলে কি হবে, সেখানে এয়ার দিলে কি হবে, যদি তুই টেন্সের নিউমোথোরাক্সে অক্সিজেন দিস তাহলে কি হবে, সেখানে তো আলাদা মানে কি হয়, ওটা একটা ফ্ল্যাপ ভালভ হিসেবে কাজ করে। মানে যখন তুই ইন্সপায়ার করছিস মানে এয়ারটা ভেতরে ঢুকে যাচ্ছে কিন্তু এক্সপিরেশনের সময় বাইরে বেরোচ্ছে না। ঠিক আছে, ওই জন্য সেখানে কন্ট্রাইন্ডিকেটেড। যদি স্মল নিউমোথোরাক্স হয় সেখানে কি হয়, যদি অক্সিজেন দিস সেখানে একটা প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হয়। একটা প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হলে কি হবে, অক্সিজেন হ্যাঁ রিজর্পশনটা বেশি হয়। ঠিক আছে, এটাই কারণ, আর কিছু নয়। আর একটা কি ছিল দেখতো, জিসিএস। হ্যাঁ, জিসিএসটা তো ভালো কোশ্চেন ছিল। এটা জিসিএস দেখে আমরা কি, দেখ এর জন্য কোনো ইনভেসিভ কোনো আমাদের মেথড লাগছে না, কোনো কিছু একটা যে সিটি স্ক্যান এমআরআই লাগছে সেটা কিছু নয়। সিম্পলি পেশেন্টকে দেখে আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করতে পারছি। ঠিক আছে, আর অনেক সময় ক্লিনিক্যালি জিসিএস দেখেও আমরা বুঝতে পারি যে পেশেন্টের ইনটিউবেশন লাগবে কি লাগবে না, পেশেন্টের প্রগনোসিস কি রকম আছে, সেটা একটু বানিয়ে লিখতে হবে আর কি। ঠিক আছে, অনেকে দেখেছিস লিখেছি ওই জিসিএস এর এগুলো গ্রেডিং গুলো লিখেছিস, কিন্তু সেটা চাইনি এখানে, সেটা চাইনি। ওই আই মুভমেন্ট, মোটর রেসপন্স, ভার্বাল রেসপন্স, এগুলো অনেকে লিখে দিয়েছিস। যাই হোক, তবে একটা জিনিস তোদের দেখ, এক্সপ্লেন হয় কোশ্চেন গুলো সত্যিই মানে আগে থেকে প্রিপেয়ার্ড হওয়া খুব মুশকিল। যেরকম থাকে সেরকম ভাবে তোকে অন স্পট লিখতে হবে। এবার সাপোজ তুই এই পেশেন্টটা জিসিএস পেশেন্টটা বলছি কিছু লিখতে পারছিস না, তুই বুঝতে পারছিস না কি লিখতে হবে, সেখানে তুই যদি ওই গ্রেডিংটা জানিস সেটা লিখেও আসতে। ঠিক আছে, আসলে নাম্বার দেওয়ার একটা জায়গা থাকতে হবে। ঠিক আছে, ফাইনাল প্রফে এমন মানে কোশ্চেন গুলো আসে, তোর একটা কোশ্চেন ছেড়ে দিলি মানে সেখানেই কিন্তু অনেকটা তোর নাম্বার কমে যাবে। আর এমনিতেও যতই ভালো লিখিস 50%-এর একটু হয়তো বেশি, 60% নাম্বারের বেশি কেউ দেয় না। ঠিক আছে, বিশেষ করে এক্সটার্নালরা তো দিতেই চায় না। ঠিক আছে, তো ওই জন্যই হচ্ছে এগুলো কেটে দিও। ঠিক আছে, তো কিছু না লেখার থেকে একটু লিখে দিস। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আর কি ছিল, আর কোনো কোশ্চেন থাকলে বল। তোদের এমসিকিউ গুলো সব ঠিকঠাক করেছিস? এমসিকিউ গুলো একটা কোশ্চেন একটু কন্ট্রোভার্সিয়াল ছিল, ওই হেপাটাইটিসের কোশ্চেনটা, সেখানে এ আর সি এটাও হতে পারে সেটাও হতে পারে। ঠিক আছে, ওই জন্য এ সি আমি যে খাতাগুলো দেখেছি দুটোতেই নাম্বার দিয়েছি, এ সি দুটোতেই নাম্বার দিয়েছি। বেশি দেখি 20 খানা। হ্যাঁ, রোল নাম্বার যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলতো, ওখানে হচ্ছে আইজিজি যদি থাকে, আইজিজি মানে হচ্ছে রিকভার্ড। ঠিক আছে, আর আইজিএম মানে রিসেন্ট অ্যাক্টিভ ইনফেকশন এখনো আছে। এবার যেহেতু এখানে কোশ্চেন তো রিকভার্ড টার্মটা রয়েছে, সেখানে আইজিজি উড বি দ্য বেটার অপশন। ঠিক আছে, আইজিজিটা বেটার অপশন, ওই জন্য এটা বেটার অপশন দ্যান সি। ঠিক আছে, কিন্তু যেখানে অনেক সময় এখানে তোর যা মানে করা হয়েছে এসি, আমি তো দুটোতে আনসার দিয়ে দিয়েছি না, মার্কস দিয়েছি। বেশ, আর বাকি এমসিকিউ গুলো একবার দেখে নে, কোনো প্রবলেম হলে বল আমাকে।